সাধারণত আমাদের ছোটবেলাটা সানডে সাসপেন্স শুনেই বড় হয়েছে, কিন্তু আজকের এই ভিডিওটিতে এমন কিছু সানডে সাসপেন্সের ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে সানডে সাসপেন্সগুলো শুনলে তোমাদেরও ভয় লাগবে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু এএফটি। একটা নতুন হরর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যারা এএফটি নতুন সদস্য তারা জানো কি করতে হবে, এই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এনিওয়েজ, চলো শুরু করা যাক আজকের ভিডিও। যারা অডিও শুনতে ভালোবাসে, সানডে সাসপেন্স তাদের কাছে ইমোশন। মির্চি বাংলার সানডে সাসপেন্স আজ থেকে প্রায় 12 বছর আগে 2009 সালের 28শে জুন থেকে সম্প্রচারিত হচ্ছে। এখানে প্রায় 550রও বেশি রোমাঞ্চকর এবং হরর গল্প আছে, যা শ্রোতাদের মন জয় করেছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা টপ 5 হরর সানডে সাসপেন্সের কথা বলবো, যা শুনলে আপনারও ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ভোগ। প্রথমেই আমরা যে গল্পের কথা বলবো সেটা হলো ভোগ। এটি সানডে সাসপেন্সের একটা অনবদ্য রোমাঞ্চকর গল্প। কয়েকটা শব্দ দিয়ে এই গল্পটির বিশেষত্ব সেভাবে বোঝানো সম্ভব নয়। এছাড়াও টিম সানডে সাসপেন্সের রেকর্ডিংয়ের কাজ এই গল্পকে অন্য মাত্রা দিয়েছে। গল্পের মুখ্য চরিত্র অতীন নামের একটি যুবক। সে ঘটনাচক্রে দেবী মাতঙ্গীর একটা মূর্তি পায়। দেবী মাতঙ্গীকে মা সরস্বতীর তান্ত্রিক রূপ বলা চলে। এককালে কলেজে কমিউনিস্ট পার্টি করা অতীন অদ্ভুতভাবে দেবী মাতঙ্গীর চরম ভক্ত হয়ে ওঠে। প্রতিদিন রাতে ওই ভয়ঙ্করী দেবী অতীনের কাছে ভোগ চাইতেন, কিন্তু অতীনের ভক্তি ভরে ভোগ দেওয়ার পরেও সেই ভোগ তিনি গ্রহণ করতেন না। এরপর বাড়িতে আগমন ঘটে ডামরি নামের একজন সাসপিশিয়াস ক্যারেক্টারের। তারপর থেকে অদ্ভুতভাবে দেবী ভোগ গ্রহণ করতে শুরু করেন। এর কারণ জানতে আপনাকে এই গল্পটি শুনতে হবে। আর আপনি যদি এমন একজন শ্রোতা হন যে অলরেডি শুনেছেন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার গল্পটি কেমন লেগেছিল। গল্পটি শোনার পর ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। গল্পের এই লাইনটি যেন মনে ছাপ ফেলতে বাধ্য করে। নাম্বার 2, রূপকথা। এরপর যে গল্পের কথা বলবো সেটি সানডে সাসপেন্সের অরিজিনাল একটা গল্প। মারাত্মক একটা ভয়ের অনুভূতি সৃষ্টি করে অভিনন্দন ব্যানার্জির লেখা এই রূপকথা গল্পটি জাপানিজ আরবান লেজেন্ড কুচিসেক ওন্নার কাহিনীর ওপর ভিত্তি করে এই গল্পটি বানানো হয়েছে। আমাদের চ্যানেলে অলরেডি কুচিসেক ওন্নার একটা ভিডিও আপলোড করা আছে। আপনি কি শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ভুতুড়ে বিষয়ক জাপানি লোককথায় মাংস, মাছ, মাথার চুল এসবের একটা ভূমিকা থাকে, যার রেফারেন্স এই গল্পে পাওয়া গেছে। গল্পটি শুরু হয় মিরহাটি অঞ্চলের পীর বাবার পুকুরকে ঘিরে, যেটা লাশ পুকুর কিংবা জিন পুকুর নামেও কুখ্যাত। প্রতি বছর এই পুকুরে একটা মৃত্যু তো নিশ্চিত। গল্পে ক্রমশ দেখা যায় মায়ের মৃত্যুর পর সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 10 বছরের ছোট্ট মেয়ের রূপকথা প্রায় সবসময় এই পুকুরের পাশে বসে থাকত। একদিন পুকুরের জলে ডুবে ছোট রূপকথার মৃত্যু হয়। সারা পুকুর খুঁজলেও রূপকথার শরীর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে রূপকথার সৎ মা সুলেখার অজানা এক অসুখ হয়। কোনো ডাক্তার তাকে ভালো করতে পারেন না, আর অস্বাভাবিকভাবে তার চুল বেড়ে যেতে থাকে। কি হয়েছিল সুলেখার তা জানতে অবশ্যই একবার এই গল্পটি আপনার শোনা উচিত। নাম্বার 3, গলা কাটা পরী। এরপর লিস্টে যে গল্পটি রয়েছে তা হলো কল্লোল লাহিড়ীর লেখা গলা কাটা পরী। গল্পটি এতটাই ভয়ের যে রাতের বেলায় এই গল্পটি শুনলে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। বিহারের শিমুলতলা নামের একটা জায়গায় কুন্তল এবং তার বন্ধুরা শীতের রাতে ঘুরতে আসে, কিন্তু সেই সময়
তারা সেখানে কোনো হোটেল না পেয়ে রেল স্টেশনের কাছে রায়ভিলাতে গিয়ে ওঠে। কোনো এক বাঙালি পরিবার এই বাড়িটি তৈরি করেছিল। বাড়িটির ভিতরে ঢুকে তারা একটা মূর্তি দেখতে পায়, যার মাথা ছিল না, শুধু গলার অংশ পর্যন্ত ছিল। তারা জানতে পারে মূর্তিটির নাম গলা কাটা পরী। কুন্তল এই মূর্তিটির ফটো ইনস্টাগ্রামে আপলোড করবে বলে ফটো তুলতে চায়। তখনই হঠাৎ তার ফোন খারাপ হয়ে যায়। এখানে আসার পর থেকে কুন্তলের এক অদ্ভুত অস্বস্তি বোধ হতে থাকে। সে তার পরিবারের মৃত সদস্যদের প্রতিচ্ছবি এখানে দেখতে পায়। কি এই মূর্তির রহস্য, আর কেনই বা কুন্তলের সাথে এরকম ঘটনা ঘটল, সেই রহস্য জানতে গল্পটি শুনতে হবে আপনাকে। নাম্বার 4, রাইম। পরের গল্পটি ট্রেন্ডিং এবং ফেমাস রাইটার শায়ক আমানের লেখা। গল্পের চরিত্র অভিজিৎ তার স্ত্রী ভূমি এবং মেয়ে পাহাড়িকে নিয়ে গভীর রাতে গাড়ি করে ফিরছিল। হঠাৎ রাস্তায় কিছু একটা দেখে খুব জোরে গাড়ি ব্রেক করে অভিজিৎ কিন্তু রাস্তায় নেমে আর কিছুই দেখতে পায় না। এরপর গাড়িতে উঠে সে যখন গাড়ি স্টার্ট করে, গাড়ি আর স্টার্টও নেয় না। সে সময় ভূমি গুগল ম্যাপ দেখে বলে এই জায়গাটির নাম খামারি। এই জায়গা নিয়ে বেশ কিছু গুজব আছে এবং আর্টিকেলও বেরিয়েছে। অভিজিৎ সেই সময় বিরক্ত হয়ে আর্টিকেলটা পড়ে। আর্টিকেলটি পড়ার সাথে সাথে অভিজিতের হাত পা ঠান্ডা হয়ে যায়। এই অঞ্চলে বেশ কয়েক বছর ধরে লাগাতার খুন হয়ে চলছে। সাদা ফ্রক পরে একজন বাচ্চা মেয়ে কাঁচি দিয়ে গলা কেটেই খুনগুলো করছে। অভিজিৎ চমকে উঠে জানায় সে ওই সাদা ফ্রক পরা বাচ্চাটিকে দেখেই গাড়ি থামিয়েছিল। এই গল্পে আরবান লেজেন্ড ব্লাডি মেরির রেফারেন্স পাওয়া যায়। এরপর কি অভিজিৎ এবং তার পরিবার শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছিল, সেটা জানতে এই রোমাঞ্চকর এবং শিহরণ জাগানো গল্পটি একবার হলেও আপনাকে শুনতে হবে। নাম্বার 5, কালরাত্রি। পরের গল্পটি বেশ থ্রিলার এবং হরর গল্প, যেটি মনোজ সেনের লেখা। গল্পটি শুরু হয় ক্লাবে চিত্তপ্রসাদ রায়ের নিজের জীবনের গল্প দিয়ে, যিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত নামকরা উকিল। ক্লাবের ছেলেদের কথায় তিনি গল্প বলতে শুরু করেন। তখন দেশ পরাধীন ছিল। তিনি সেই সময় একটা খুনের প্রমাণ লোপাট করে অপরাধীকে শাস্তি পাওয়া থেকে বিরত করেন। রায়বাবুর জমিদার বন্ধুর আহ্বানে তাদের গ্রাম বকুলপুরে তিনি বেড়াতে যান। সাথে নিয়ে যান বসন্ত নামের একজন ব্যক্তিকে, যার সাথে রায়বাবুর জেলে পরিচয় হয়। বসন্তের নানা রকম দিব্য শক্তি ছিল। সে সময় বকুলপুরে অজানা কোনো কারণে পরপর মানুষ মারা যাচ্ছিল। মৃত্যুর পর তাদের সবাইকে রক্তশূন্য অবস্থায় পাওয়া যাচ্ছিল। মারা যাওয়ার আগে নিশির ডাকের মতো এসব মৃত ব্যক্তিদের নাম ধরে কেউ ডাকত। বসন্ত এই গ্রামে এসেই জানায় যে এখানে কালরাত্রির প্রভাব পড়েছে। কিন্তু কে এই কালরাত্রি, কিভাবেই বা তাকে আটকানো যাবে? রায়বাবুই কি প্রমাণ লোপাট করেছে? এই সমস্ত কিছু নিয়ে সানডে সাসপেন্সের এই গল্পটি। যদি আপনারা বিস্তারিত সানডে সাসপেন্সের কোনো গল্প আমার গলায় শুনতে চান, মানে আমার চ্যানেলে, নট রেডিও মির্চিতে, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সেই গল্পটি আপনাদের জন্য আমার গলায় পাঠ করব এই চ্যানেলে। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।